হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে সিসি 11 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মডিউল 2 থেকে থাকছে। প্রশ্নটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য আলোচনা করো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও এবং কিভাবে উত্তরগুলো লিখলে, গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, এই নোটসটা তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। দেখো অ্যান্সারটা দেখবে, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপে বহু দেশে সামন্ততন্ত্রকে হটিয়ে দিয়ে ধনতন্ত্রের আবির্ভূত হয়েছিল, কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট কমেনি, বরং বেড়ে গিয়েছিল। পুঁজিবাদী শোষণ ও পীড়ন ক্রমশ কঠিন ও নির্মম হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ, ক্ষোভ ক্রমশ বেশি মাত্রায় দানা বাঁধতে থাকে এবং শ্রেণী সংগ্রাম চরমে উঠতে থাকে। সমাজের এই পরিবর্তন চিন্তার জগতে প্রতিফলিত হয়েছিল। প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জন্ম নিয়েছিল সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা বা মতবাদ। বাস্তব পরিপ্রেক্ষিতে গড়ে উঠলেও এই মতবাদের অনেক কিছুই ছিল অবাস্তব ও কল্পনাপ্রসূত, তাই একে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয়, অর্থাৎ ইউটোপিয়ান সোশ্যালিজম। দেখো কি বলা হচ্ছে, বর্তমানে কাল্পনিক সমাজতন্ত্র বলতে এমন একটি মতবাদকে বোঝানো হয় যা সব দিক থেকে নিখুঁত ও আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। এই মতবাদে প্রচলিত সমাজের অপূর্ণতা ও অভিশাপ থেকে নিষ্কৃতি চাওয়া হয় এক আদর্শ সমাজ ব্যবস্থার কথা কল্পনা করে, যেখানে কোনোরূপ শোষণ বৈষম্য থাকবে না, যেখানে মানুষে মানুষে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, যেখানে যুক্তি বুদ্ধি ও ন্যায় বিচার বিরাজ করবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কাল্পনিক সমাজতন্ত্রের সঠিক পরিচয় পেতে হলে বিভিন্ন কাল্পনিক সমাজতন্ত্রী সম্পর্কে পৃথক আলোচনা প্রয়োজন। যেমন প্রথম আছে দেখো সাসিমো তার দেখো লিটারেসি ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওপিনিয়ন্স নামক গ্রন্থে এক স্বর্ণযুগ অর্থাৎ গোল্ডেন এজ প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন, যেখানে সমস্ত রকমের দমনপীড়ন ও শোষণের অবসান ঘটবে এবং সকলে একত্রে সকলের মঙ্গলের জন্য চেষ্টা করবে। তার মতে সমাজের মধ্যে অসাম্য বৈষম্য, মানুষের দুঃখ দুর্দশার মূল কারণ হলো ব্যক্তিগত সম্পত্তি ব্যবস্থা। সুতরাং স্বর্ণযুগ প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিগত সম্পত্তি ব্যবস্থার উচ্ছেদ ঘটাতে হবে। তার কল্পিত ভবিষ্যৎ সমাজতান্ত্রিক সমাজে অভাব ও দারিদ্র্য থাকবে না, প্রত্যেকে তার সাধ্যমতো পরিশ্রম করবে এবং কাজ অনুযায়ী মজুরি পাবে। ভবিষ্যতে নতুন সমাজে একটি কেন্দ্রীয় অর্থনীতি অর্থাৎ সেন্ট্রালাইজ ইকোনমি থাকবে, যা পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় থাকবে। পরের জন কি আছে দেখো, চার্লস ফুরিয়ে কি বলছেন দেখো, তিনি তার থিওরি অফ ফোর মুভমেন্ট অ্যান্ড দ্য ফিউচার ইন জেনারেল, আরেকটা বই আছে দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড পার্টনারশিপ, দেখো এখানে সালগুলোও লেখা আছে, প্রভৃতি রচনাগুলিতে ধনতান্ত্রিক সমাজের ভণ্ডামি ও নীতিহীনতাকে তীব্রভাবে নিন্দা করেছেন। একই সঙ্গে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থার একটি আদর্শ রূপরেখা তুলে ধরেন। তার পরিকল্পিত আদর্শ সমাজ গঠিত হবে কতগুলি উৎপাদন সংঘকে নিয়ে, যাকে তিনি ফ্যালাঞ্জ নামে অভিহিত করেছেন। প্রতিটি ফ্যালাঞ্জ গঠিত হবে 1600 থেকে 1700 জন সদস্য নিয়ে। প্রতিটি ফ্যালাঞ্জে পুঁজিপতি, শ্রমজীবী এবং চিন্তাশীল মানুষেরা একত্রে বসবাস করবে। কৃষিকাজ, ক্ষুদ্র কারিগরি কাজ ও পশুপালন হবে এইসব উৎপাদন গোষ্ঠীর সদস্যদের প্রধান জীবিকা। তারা এজমালি আবাসে বাস করবে, একই প্রকার আহার করবে। এই ব্যবস্থায় প্রত্যেকে তার স্বতঃস্ফূর্ত ইচ্ছা অনুযায়ী শ্রম করবে বলে প্রত্যেকের আকাঙ্ক্ষাগুলি
সার্থক বিকাশ ঘটবে এবং সেই সঙ্গে শোষণ ও বঞ্চনার অবসান ঘটবে। তার পরের জন কি আছে দেখো, পরের জন আছে রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন কি বলছে আমরা দেখে নেব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অলরেডি 60 জনের মতো স্টুডেন্ট পেড ব্যাচে অনলাইন ক্লাস নিচ্ছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, নয়তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এখানে 40 থেকে 50% নোটস এবং ক্লাস ফ্রিতে তোমরা দেখতে পারবে। যাই হোক, পরের জনের বক্তব্য কি আছে শুনে নাও বা দেখে নাও। রবার্ট ওয়েন ছিলেন এমন একজন ব্রিটিশ কাল্পনিক সমাজতন্ত্রী যিনি নিজেকে শ্রমিক শ্রেণীর স্বার্থে পুরোপুরি উৎসর্গ করেছিলেন। তার পরিকল্পিত আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে বিপ্লব বা শ্রেণী সংগ্রামের মাধ্যমে নয়, শিক্ষার প্রসার, দৃষ্টান্ত স্থাপন, প্রচার কার্য, সংস্কারমূলক আইন প্রণয়ন ইত্যাদির মাধ্যমে। তবে অন্যান্য কাল্পনিক সমাজতন্ত্রীদের মতো তিনি শুধু আদর্শ সমাজ ব্যবস্থার চিত্র অঙ্কনেই থেমে থাকেনি, তিনি এর রূপদান করতে চেয়েছিলেন বাস্তব জীবনে। এখানেই তার অভিনবত্ব। রবার্ট ওয়েন এর রাজনৈতিক তত্ত্বের একটি সামগ্রিক পরিচয় পাওয়া যায় দ্য বুক অন দ্য নিউ মোরাল ওয়ার্ল্ড নামক রচনায়। এই যে বইয়ের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ছোট প্রশ্নই থাকে। বলছে তার মতে মুনাফাকেন্দ্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একদিকে শ্রমিকদের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে ওঠে এবং অন্যদিকে তাদের ব্যক্তিসত্তার অপমৃত্যু ঘটে। এবারে দেখো যে সমালোচনা ধর্মী আলোচনা বলা হয়েছিল, এবার এই যে ব্যবস্থা এর যে সমালোচনা সেটা দেখো। কাল্পনিক সমাজতন্ত্রীরা প্রত্যেকেই ধনতন্ত্রকে নিন্দা করেছেন, ধিক্কার জানিয়েছেন এবং এক শ্রেণীহীন শোষণহীন উজ্জ্বল ভবিষ্যৎ সমাজ গঠনের স্বপ্নে বিভোর হয়েছেন। কিন্তু তারা নিজ নিজ দেশের রাষ্ট্র ব্যবস্থার শোষণমূলক চরিত্রটি বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করতে পারেনি এবং ভবিষ্যতের সমাজতান্ত্রিক সমাজ গঠনের প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তারা জনগণের দুঃখ দুর্দশা দেখে ব্যথিত হয়েছেন এবং সেই দুঃখ দুর্দশা দূর করার জন্য তারা স্বর্গরাজ্যের কল্পনা করেছেন। কিন্তু সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বিরাজ করে কেন মানুষের দ্বারা মানুষের শোষণ চলে, কেন সমাজের এক প্রান্তে ঐশ্বর্য অপর প্রান্তে দারিদ্র্য, কিভাবে এই শোষণ ও দারিদ্র্যের অবসান ঘটানো যায়, এই সবের কোনো বিজ্ঞানসম্মত উত্তর তারা দিতে পারেনি। তারা কেবল কল্পনা রাজ্যেই বিচরণ করেছেন এবং এই সব সমস্যার কাল্পনিক সমাধানের ছবি এঁকেছেন। শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের মাধ্যমে এমন এক যুক্তিনিষ্ঠ ন্যায়পরায়ণ ও সমতাভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। তাই তাদের সমাজতন্ত্রকে কাল্পনিক সমাজতন্ত্র আখ্যা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রেডরিক এঙ্গেলস বলেছেন, তারা অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্রবাদীরা যুক্তি ও বুদ্ধি ও শাশ্বত ন্যায়নীতি সম্পন্ন রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিন্তু এই রাজ্য স্বর্গ থেকে মর্তের দূরত্বের মতোই দূরবর্তী। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর। আবারও বলছি, তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে, তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই।